আমার কি মনে হয় জানেন, যে এই বিএনপি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে এবং দেখা করে বলেছে যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার জন্য, মানে তত্ত্বাবধায়ক সরকারে অনেকটা রূপান্তর হওয়ার মধ্যে, এই জিনিসটা বিএনপি মোটামুটি স্টেট বলে দিচ্ছে, ভাই বহু করছেন, এবার ক্ষান্ত দেন, এই সংস্কার এগুলো বাস্তবায়ন, এগুলো নিয়ে আর সময় নষ্ট করেন না, আর গ্যাঞ্জাম লাগান না, দয়া করে হাতে ধরি চাচা, পায়ে ধরি, নির্বাচনটা দেন, আপনার দিয়ে আর সংস্কার আমাদের দরকার নেই, বহু গিলাইছেন। মানে সোজা সাপটা আমার মর্মার্থটা এরকম মনে হয়েছে যে বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, দেখা করে বিএনপির মহাসচিব, তারপরে সালাউদ্দিন আহমেদ, তারা বেশ কয়েকজন, 2-3 জন তারা দেখা করেছেন, দেখা করে যে এই হুঁশিয়ারিটা দিয়েছেন, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং তারা বলেছে, বিবিসির খবর বলছে যে তারা সেখানে গিয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছে যে আপনার সরকারের মধ্যে দলীয় লোকদের অপসারণ চেয়েছি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপি। এবং প্রথম আলো আরো একটু ক্লিয়ার কাট করে বলেছে, প্রথম আলো বলেছে যে উপদেষ্টাদের, মানে কিছু কিছু উপদেষ্টা নিয়ে বিএনপির আপত্তি আছে এবং সেই উপদেষ্টাদের বিষয়ে বিএনপি তার অবস্থান তুলে ধরেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই আমি শুরুতে যেটা বললাম যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা কিছু প্রয়োজন তা, আচ্ছা, এটা পরে প্রধান উপদেষ্টা একটা ভেজাল লাগাইছে, এই ভেজালের জায়গাটা আমি যাব। তবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। প্রথম আলো হেডলাইন কি সেটা, যে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে হবে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দেখা করে কথা বলেন। এ সময় তাদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন তারা নির্দিষ্ট কারো কথা বলেননি, কিন্তু ছাত্র উপদেষ্টা 2 জন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই 2 জনকে সরে যেতে হবে বিএনপি কিন্তু এর আগে বলেছে। এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকেও সরে যেতে হবে বিএনপি কিন্তু তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের আগেই বলেছে। রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা এসেছিলেন, এগুলো আমি আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এইটার জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কাজটা করেছেন, এটা আমি হতভম্ব হয়েছি। যে এত সুন্দর কি ইলেকশনের গীত গায় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথাগুলো দেখেন যেগুলো পত্রপত্রিকায় এসছে। সে কি বলছে ডক্টর ইউনূস, যে এই বিএনপির নেতারা যখন নিরপেক্ষতার কথা বলছে, প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলে সেরকম যোদ্ধাদের বেছে নেওয়া হবে। এটি মানে প্রশাসন রদবদল আমার হাতে থাকবে, ভোট শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। হ্যাঁ, প্রেস উইং থেকে বিবৃতি পাঠায় এই কথাটা বলা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একটা ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে। আপনি বলেন তো নির্বাচন কমিশনের তাহলে কাজটা কি? এইটাই কি নিরপেক্ষ নির্বাচন হবে? এটাই নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ? সে বাংলাদেশে কি যে তফসিল ঘোষণার পরে এই রদবদল প্রশাসনে কাকে কোথায় বসানো হবে, নিরপেক্ষ নির্বাচন কেমনে হবে, এইটা নির্বাচন কমিশনের কাজ না? ধরে নিলাম ডক্টর ইউনূস তার ইচ্ছা মতো সে তফসিল ঘোষণার আগেই কাজগুলো করে ফেলবে মানে কি নির্বাচন কমিশনের সিগন্যাল দিয়ে দিল। ডক্টর ইউনূস যদি তফসিল ঘোষণা আগের দিন পর্যন্ত সব রদবদল করে, এই নির্বাচন কমিশনের এই হিম্মত আছে মাথায় কল্লা কয়টা রদবদল আবার আমূল চেঞ্জ করবে? তো আমি জানি না কে কোথায়, জামাতকে কোথায় বসাবে, বিএনপি কোথায় বসাবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। মাথা ব্যথা তিনি যে বললেন নির্বাচনের সব কলকাঠি বদলি টদলি ওনার হাতে রাখবে, উনি নিরপেক্ষ। উনি যে একটা সনদ নামে জিনিস সাইন করছে, বলতেছে বাংলাদেশে আপামরের জাতীয় সনদ, এটা কোন আক্কেলে এই কথা আসে জাতীয় সনদ? এটা কোন আক্কেলে আলাপ? মানে আমার চেয়ে আমি নিজের জ্ঞানী মনে করি না, আমি মনে করি যে আমি বাংলাদেশে খুবই বোকা শ্রেণীর একটা মানুষ। তা আমার চেয়েও যদি কিছু বোকা থাকে সেও বলবে একটা কথাই বলবে, বাংলাদেশে নিবন্ধিত দল 51টা, উনি এটা আমাদের সাইন করেছে 19টার মধ্যে বিএনপি, জামাতে ইসলামী আর ধরলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর খেলাফত মজলিস, এদের মিলে কিছু ভোট আছে। তো 19টার মধ্যে এই 4টা গেলে পরে আর দল থাকে কয়টা? 15টা মিলে বাংলাদেশের উদিতি শিল্প গোষ্ঠী, অনির্বাণ, খেলাধুলার আসর, যে কচিকাচার মেলা, এদের যে কর্মী আছে, এই কর্মীও তো এই বাকি 15টা দল মিলায় হবে না। তো
তো এদের নিয়ে উনি জাতীয় সনদ বানায় ফেলছেন। তাহলে এই নিরপেক্ষ উনি কেমনে? উনি তো বাংলাদেশের একটা বড় অংশ, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দল, সবাই তিনি বাদ দিয়ে দিয়েছেন। আর আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি খারাপ, আরো যে বাংলাদেশে 20-25টা দল আছে এরা সব ওনার চোখে খারাপ, উনি যাদেরকে ওনার চোখে ভালো দেখে এরাই ভালো। তো এই যে আজগবি কাণ্ড কারখানা শুরু হয়েছে, এখন বিএনপি গিয়ে যদি 2জন উপদেষ্টা 3জন উপদেষ্টার 2জন শুধু আসিফ, এটা মনে করেন না যে আসিফ মাহমুদ সজীব আর মাহফুজ আলমের শুধু বিএনপি চেঞ্জ চায়, আরো আছে। বিএনপি তালিকা যদি 3 থেকে 4 জন হয়, জামাত যে কালকে দেখা করতে যাবে, জামাত গিয়ে বলবে আরো 3-4 জন, যে বিএনপির দাবি অনুযায়ী যদি আপনি এই 4 জনকে বাতিল করেন, আমার দাবি অনুযায়ী আরো 5 জনকে বাতিল করবেন। উপদেষ্টা পরিষদ কয়জনের? তো দেখি উলবাস্তি গিয়া কম্বল সারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণি। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দিই, এই ভদ্রলোক যা করছেন ডক্টর মাহমুদ ইউনূস, মানে তিনি তার নিজের মান সম্মান তো ডুবিয়েছেন, তার মান সম্মানে তার কোনো টেনশন নাই। যদি মানে এখন যাইতে চাইতে, আমার মনে হয় বিএনপি তাকে ফাইনাল সিগন্যাল দিয়ে দিচ্ছে যে যা করার করছেন, এখন যাবে করতেছেন বুঝতেছি, পাল্টি শুরু করতে চাইতেছেন। আর এই করেঙ্গা সেই করেঙ্গা, এই কমিশন করব, এই চেঞ্জ করব, এই নিয়োগ করে দিব, সেটা করবো, এগুলো আর করেন না। এগুলা করলে কিন্তু আমরা নাই। আগামী 1 মাসের মধ্যে দেখেন তো বিএনপির অবস্থান কোন দিকে যায়, আর ডক্টর ইউনূসও তার চেহারাটা মুখোশটা উন্মোচন করে কিনা, যদি 1 মাস টিকে আর কি। আমি যে জিনিসটিতে আপনাদেরকে নজর দিতে চাই তার আগে একটু ধরিয়ে দিই, মনে করিয়ে দিই। গতকাল আমি কথা বলছি 21 অক্টোবর 2025, 20 অক্টোবরে, তার আগের দিন 19 তারিখের ডেট দেওয়া আছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ 12টি সংস্থা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকে 12টা পরামর্শ দিয়েছে, এবং তার মধ্যে অন্যতম একটি পরামর্শ হলো যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া। বাট যে অর্গানাইজেশন গুলো, ধরেন হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও সেখানে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, এই ধরনের কিছু অর্গানাইজেশন, যে 12টা অর্গানাইজেশনের মধ্যে বা সাংবাদিকদের মানবাধিকার নিয়ে কাজ করে সেরকম অর্গানাইজেশন গুলো আছে, তাদের মধ্যে যখন এই রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস তাদের উপস্থিতি দেখলাম, তখন আমার একটু খটকা লেগেছিল। কেন জানেন? এই অর্গানাইজেশন গুলোর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, তারা তাদের আত্মা হিউম্যানিটি জাগ্রত হয়েছে। মানে গত 1 বছরের উপরের সময় 14-15 মাসে বাংলাদেশে প্রচন্ড ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বরঞ্চ ধরেন 15 মাসের আগের 16তম আগের মাসে বা 17তম আগের মাসে 24 জুন জুলাইয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা, এরা সবাই দিন রাত ঘুম হারাম করে বড় দলিল দস্তাবেজ রিপোর্ট দিয়েছে। বাট ওই 2 মাসের পরে যে আরো 16 মাস গেল, সেই 16 মাসে অসংখ্য মানুষ প্রাণ দিল, অসংখ্য সহিংসতায় ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, মানুষের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হলো, বহু জায়গায় মানুষকে অপমানিত, অপদস্থ করা হলো, ঘর বাড়ি ছাড়া করা হলো। এসব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ কিছু বলছিল না। 1 বছর পরে তারা এসে কথা বলছে, সেখানে রবার্ট এফ কেনেডি সেই সংস্থাও কথা বলছে। আপনারা সবাই জানেন যে আমেরিকার সাথে আমাদের এই সময়কার ডক্টর ইউনূস তার খুব মহরম সম্পর্ক, এবং আমেরিকার এইসব অর্গানাইজেশন, বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে এইসব মানবাধিকার সংস্থা, এগুলোতে তার নাকি পরতে লোকজন আছে। তো তখন আমার খটকা লাগলো যে এগুলো তো বহু কিছুই ষড়যন্ত্রের অংশ হয়। তো এখন যে আটকা করে মানবাধিকার জাগ্রত হয়েছে, এর মধ্যে আবার অন্য কোনো মহত্ব আছে কিনা। এবং দেখেন, এর পাশাপাশি IMF যে কাজটা করেছে, সে IMF এর কাজ, এবং আমেরিকার যে এখনকার অ্যাক্টিভিটিস, গত 1 মাসের অ্যাক্টিভিটিস, বলা হয় যে আমেরিকাই এখন আওয়ামী লীগ, এই গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে মধ্যস্থতা করছে। তারা বুঝে গেছে, এবং তাদের যে এজেন্ডা গুলো ছিল, যেগুলো আদায় করে নেয়ার ইউনূস গভর্নমেন্ট দিয়ে, সেই এজেন্ডা তারা আদায় করে নিয়ে ফেলেছে। আর ইউনূস সাহেবের যা যা আদায় করা দরকার তিনি দেশ থেকে আদায় করে নিয়ে ফেলেছেন। তার মানে এই বয়সে, 85 বছর বয়সে এসে তার 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফলে এই সময়ে চারদিকে যারা ভেতরের খোঁজ রাখেন, তারা টিউনিং বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরেই সারা, দেশের ভেতরে, দেশের বাইরে। এবং এরকম একটা গভর্নমেন্টকে আসলে কেউ কোনো সমর্থন দিবে তার জন্যও একে তো হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে, জনপ্রিয়তার তলানিতে থাকা একটা সরকারকে যে কোনো দেশ সমর্থন দিলে পরিণতি কি হতে পারে, সেইটার আলামত এবং লক্ষণ এবং সেটার পরিণতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। ইন্ডিয়ার ভেতরে শেখ হাসিনা পতনের আগে থেকেই বলা হতো যে জনপ্রিয়তায় একেবারে
একেবারে তলানিতে থাকা আওয়ামী লীগকে ইন্ডিয়ার কতদিন বা শেখ হাসিনাকে আর কতদিন ইন্ডিয়া সাপোর্ট দিবে, সেই সাপোর্ট অব্যাহত করতে রাখতে গিয়ে ইন্ডিয়া একটা ধাক্কা খেয়েছে। সুতরাং ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেই হিসাব প্রযোজ্য। বাংলাদেশে এখন যদি আপনি কোনো ভোট দেন যে 5-10 বছর দূরের কথা, ডক্টর ইউনূসকে আর 1 বছর চান কিনা, এটার উপর একটা গণভোট দেন। আমার ধারণা মানে খুব যদি টানাটানি হয় 15-20% ডক্টর ইউনূসের পক্ষে, বাকি 80% মানুষ বিপক্ষে ভোট দিবে। ওই 15-20 যারা ওই যে 1971 সালে রাজাকার অংশ ছিল, 1971 সালে যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এবং যাদের রক্তে এখনো বাংলাদেশ বিরোধিতা, বাংলাদেশ অস্তিত্ব বিশ্বাস করে না, যারা বাঙালি জাতিকে অস্বীকার করে, যারা পাকিস্তান প্রেমে মুগ্ধ হয়ে থাকে, সেই অংশটা ছাড়া বাকি সবাই চোখ বন্ধ করে ভোট দিবে ডক্টর ইউনূসের বিপক্ষে। ফলে এই ধরনের একটা গভর্নমেন্টকে আমেরিকা